গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যেগুলি তোমাদের সম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের আপকামিং পরীক্ষাতে এগুলি হুবহু কমন তোমরা পাবে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কি বলে? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কি বলে? কি বলে? অপশন বি, তাপগ্রহিতা। কোনো বস্তুর ভর যদি m হয় এবং আপেক্ষিক তাপ যদি s হয়, তাহলে ওই বস্তুর তাপগ্রহিতা হবে C = ms একক। এছাড়াও তোমরা মনে রেখো, CGS পদ্ধতিতে তাপগ্রহিতার একক হলো ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস এবং SI পদ্ধতিতে তাপগ্রহিতার একক হলো জুল পার কেলভিন বা জুল পার কেলভিন। চলে আসছি নেক্সট কোশ্চেনে। যে সমস্ত বলের একক মহাবিশ্বে কোনো জায়গায় একই থাকে সেই এককগুলিকে কি বলে? যে সমস্ত বলের একক মহাবিশ্বের যে কোনো জায়গায় একই থাকে সেই এককগুলিকে কি বলে? কি বলে? অপশন বি, পরম একক। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন, অর্থাৎ বল 1 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে বলে 1 ডাইন। এসআই পদ্ধতিতে বলের পরম একক হলো নিউটন, অর্থাৎ বল 1 কেজি ভরের ওপর বা বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, একে বলে 1 নিউটন। চলে আসছি নেক্সট কোশ্চেনে। একক ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে? একক ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে? অপশন এ, অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক কাকে বলে? একক ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই কিন্তু অভিকর্ষীয় একক বলে। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো গ্রাম ভর, অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী নিজে কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে 1 গ্রাম ভার বলে। এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে অভিকর্ষীয় বলের একক হলো কিলোগ্রাম আর ভার। এক্ষেত্রে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে 1 কেজি ভার বলে। 1 কেজি ভার ইকুয়াল টু জি নিউটন, তোমরা মনে রাখবে। মৌলিক বা যৌগিক পদার্থের একক 1 গ্রাম অণুতে সমান সংখ্যক অণু থাকে, এই সংখ্যাকে কি বলে? মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের 1 গ্রাম অণুতে সমান সংখ্যক অণু থাকে, এই সংখ্যাকে কি বলে? কি বলে? অপশন ডি, অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাকে অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যাকে n দ্বারা চিহ্নিত করা হয়। এর মান কত? 6.023 ইন্টু 10⁻23 মোল। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি, 1 গ্রাম অণু বা 32 গ্রাম অক্সিজেনে n সংখ্যক অণু থাকে। 1 গ্রাম অণু CO2-তে n সংখ্যক অণু থাকে। ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি? ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা
বেশি? অপশন এ লোকসভা। সামগ্রিক বিচারে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ও পরামর্শ বা মর্যাদা সম্পন্ন নয়। এক্ষেত্রে রাজ্যসভায় তুলনায় লোকসভা অধিক ক্ষমতার অধিকারী। ভারতে ব্রিটেনের অনুকরণে সুস্পষ্টভাবে নিম্নকক্ষের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার। তবে রাজ্যসভা ব্রিটেনের লর্ড সভার মতো একেবারে হীনবল নয়। তহকিক-ই-হিন্দ বইটির লেখক কে? তহকিক-ই-হিন্দ বইটির লেখক কে? অপশন ডি আল-বেরুনি। এই গ্রন্থ থেকে ভারতের সাহিত্য, জ্ঞান, জীবনবিজ্ঞান চর্চা, সমাজ ও আচার আচরণ সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। তিনি সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিলেন এবং আল-বেরুনি ভূগোল, নক্ষত্র, গ্রহ, সংস্কৃতি সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। আকবরনামা এবং আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে? আকবরনামা ও আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে? অপশন বি আবুল ফজল। আবুল ফজল ছিলেন একজন আকবরের বিশিষ্ট বন্ধু, সভাকবি এবং প্রখ্যাত ঐতিহাসিক। আবুল ফজল ছিলেন বহুমুখী প্রতিভার এক অধিকারী। তার বিখ্যাত গ্রন্থ হল আকবরনামা এবং আইন-ই-আকবরী। এছাড়াও তার রচিত আরও দুটি গ্রন্থ হল রুকাত-ই-আবুল ও ইনশা-ই-আবুল ফজল। কার রাজত্বকালে 40 চক্র দেখা যায়? কার রাজত্বকালে 40 চক্র দেখা যায়? অপশন বি ইলতুৎমিশের রাজত্বকালে। 40 চক্রটা আসলে কি? ইলতুৎমিশের রাজত্বকালে 40 জন আমিরের হাতে যাবতীয় গুরুত্বপূর্ণ শাসনকার্য ন্যস্ত ছিল। এরাই 40 চক্র বা বন্দেগান-ই-চাহেলগান নামে পরিচিত ছিল। এছাড়া মনে রেখো 1236 খ্রিস্টাব্দে নাগাদ ইলতুৎমিশ দেহত্যাগ করেন। তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা। মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন? মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন? কোন শাসক? মুহাম্মদ বিন তুগলক। এটি ছিল একটি নতুন এবং আগ্রহী অর্থনৈতিক পরিকল্পনা, কিন্তু তাম্র মুদ্রা যাতে জল বা না হতে পারে সেদিকে তিনি সতর্কতা অবলম্বন করেননি, ফলে বাজারে প্রচুর জাল মুদ্রা ছেয়ে যায়। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? অপশন সি গুজরাট। কোপেন ভারতে জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করে? কোপেন ভারতের জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করে? কয়টি ভাগে? মোট 8টি ভাগে ভাগ করেছেন। ভাগগুলি কি কি? শীতল পার্বত্য অঞ্চলের জলবায়ু, ক্রান্তীয় অতি আর্দ্র মৌসুমী অঞ্চলের জলবায়ু,
ক্রান্তীয় সাভানা অঞ্চলের জলবায়ু। ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল বিশিষ্ট জলবায়ু। ক্রান্তীয় আর্দ্র মৌসুমী ও শীত প্রধান অঞ্চল বিশিষ্ট জলবায়ু। মরুপ্রায় ক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় টেপস অঞ্চল, এছাড়াও উষ্ণ মরু অঞ্চল, নাতিশীতোষ্ণ স্বল্প গ্রীষ্মযুক্ত অঞ্চল ইত্যাদি। উৎপত্তির বৈশিষ্ট্য। উদ্ভিদের বিস্তার ও শিলাস্তরের গঠন ও জলস্তরের তারতম্যের ভিত্তিতে মৃত্তিকাকে মোট কয় ভাগে ভাগ করা হয়? উৎপত্তির বৈশিষ্ট্য। উদ্ভিদের বিস্তার, শিলাস্তরের গঠন ও জলস্তরের তারতম্যের ভিত্তিতে মৃত্তিকাকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? এটিও 8টি ভাগে ভাগ করেছেন। ভাগগুলি কি কি? লোহিত মাটি, পার্বত্য মাটি, উপকূলীয় নোনা মাটি, পলি মাটি, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু বা সিরোজেম, লবণাক্ত ক্ষারীয় মাটি, লেগুর কৃষ্ণ মাটি ইত্যাদি। আঁধি বা লু সাধারণত কোন ঋতুতে দেখা যায়? আঁধি বা লু সাধারণত কোন ঋতুতে দেখা যায়? অপশন সি, গ্রীষ্মকালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।